হ্যালো এভরিওয়ান। সো আর কিছু ঘন্টা পরেই তোমাদের এইচএসসি বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা। সো এই বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষার হলে তুমি যখন যাবা তোমাকে এরকম একটা কোশ্চেন দিবে, দিয়ে তোমাকে বলবে সময় হচ্ছে 3 ঘন্টা, 100 মার্কের অ্যান্সার তোমাকে এখানে করতে হবে। সো এই যে বাংলা দ্বিতীয় পত্র, এই বাংলা দ্বিতীয় পত্রে আমরা কীভাবে ভালো করতে পারি, যেহেতু অনেকের বাংলা প্রথম পত্র খারাপ হয়েছে বা এমসিকিউ খারাপ হয়েছে বা একটুর জন্য হয়তো বা তোমার মনে হচ্ছে যে বাংলা প্রথম পত্রে আমার A+ আসবে না, তো এই জন্য আমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্র ভালো একটা অপশন। তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রে একটা ভালো মার্ক পাও, যেহেতু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমার একসাথে করে তোমার বাংলাটা কাউন্ট হবে, অর্থাৎ একসাথে যোগ করে তোমাকে আলটিমেটলি ফলাফলটা দিবে, তো সেক্ষেত্রে তোমার কিন্তু ইজিলি বাংলাতে ভালো একটা গ্রেড বা মার্ক আসবে। তো এই জন্য আমাদের বাংলা দ্বিতীয় পত্রটা ভালো করতে হবে। তো বাংলা দ্বিতীয় পত্র ভালো করার জন্য আমরা অ্যাকচুয়ালি কোন দিকে নজর রাখবো, তুমি যদি একটু বাদিকে দেখো যে আমাদের প্রথম কোশ্চেনটাই শুরু হবে কি দিয়ে, উচ্চারণের 5টা নিয়ম দিয়ে। এখন কথা হচ্ছে যে এই ক্লাসগুলো কিন্তু আমরা গতকাল নিয়েছি, তো সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই 5টা নিয়ম না লিখে তোমার উচিত 5টা শব্দের উচ্চারণ লেখা, কারণ এখানে তুমি যতই ভালো লিখো টিচার কিন্তু তোমাকে 5-এর জায়গাতে 4 দেওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তুমি অনেক ভালো লিখলেও হয়তো বা টিচার দেখবে, দেখে মনে হবে যে না আমি 1 মার্ক এখানে না দিই, এখানে 4 দিয়ে দিই। সো খুবই এক্সট্রিম লেভেলে ভালো লিখলে হয়তো বা 5 দিবে, বাট এখানে 1 মার্ক কাটা খাওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি। সো এই জন্য সেফ থাকার জন্য আমি তোমাকে বলেছি, যেহেতু আমাদের 1 মার্ক অনেক গুরুত্বপূর্ণ এখন, সো এই জন্য আমরা হলো 5টা শব্দের উচ্চারণ লিখব। এবং আমি গতকাল একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে 2-1টা হয়তো বা মিস্টেক ছিল, বাট স্টিল আমি ওটা পরবর্তীতে PDF-এ ঠিক করে দিয়েছি। সো 5টা শব্দের উচ্চারণ তোমরা যদি ওখান থেকে পড়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এগুলো আসলে সব বোর্ডের জন্যই তোমার হচ্ছে উপযুক্ত। তুমি সিলেট বোর্ড হও, দিনাজপুর হও, রাজশাহী হও, এরপর তুমি দিনাজপুর হও, যশোর, কুমিল্লা, যে কোনো বোর্ডের জন্যই, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সব বোর্ডের জন্যই এইটাই তোমার অ্যাকচুয়ালি ফলো করতে হবে যে 5টা শব্দের উচ্চারণ লেখাটা বেটার। 2 নাম্বার যে কোশ্চেনটা আছে, 2 নাম্বারে তোমার হচ্ছে বাংলা বানানের নিয়ম লিখতে বলবে, বা বিভিন্ন ধরনের হচ্ছে এখানে কোশ্চেন তোমাকে দিতে পারে। বাংলা বানানের নিয়ম রিলেটেডই দিবে, যে তৎসম শব্দের কিছু থাকতে পারে, বা তোমাকে বলতে পারে যে প্রমিত বাংলা বানান, যেমন এখানে প্রমিত বাংলা বানান দিয়ে আছে। সো এই যে 5টা নিয়ম, এটাও অ্যাভয়েড করা উচিত। আনলেস যে তোমার প্রিপারেশন একেবারেই খারাপ, তাহলে তুমি এই লিখিতগুলো অ্যান্সার করতে পারো। বাট তুমি যদি একটু চালাক হয়ে থাকো, একটু পড়াশোনা তোমার যদি করার আগ্রহ থাকে, এখনও টাইম আছে, সো তুমি কিন্তু এই যে শুদ্ধ বানান এটাতে যেতে পারো, কারণ এই 5টা শব্দর শুদ্ধ বানান যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু এখানে তোমাকে 5-এ 5 দিয়ে দিবে। সো প্রথমবারই তুমি যদি আসলে 1-2 মার্ক করে কম তোমার মানে শুরু হয়, বা তুমি যদি একেবারেই মানে খারাপ করো, তাহলে কিন্তু পরবর্তীতে এই যে ব্যাকরণের পরে নির্মিতি অংশ আছে সেখানে কিন্তু আরও নাম্বার মানে কম পাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো শুদ্ধ বানানটা দেয়া উচিত। সো এই শুদ্ধ বানানও আমাদের যে লাস্ট ক্লাস হয়েছে সেখানে আমি হচ্ছে দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণগুলো, যেগুলো আমাদের এইবার বিভিন্ন বোর্ডে আসবে। তো ওইটা একটু দেখে নিবা যে কী আমরা বানান দিয়েছি শুদ্ধ বানান, তো ওই ইম্পর্টেন্ট বানানগুলো দেখলেই তোমার কিন্তু 2 নাম্বারটা হয়ে যাবে। এখানে আমি চাচ্ছি আমরা যাতে 5-5 করে পেয়ে যাই। 3 নাম্বারে আসো। 3 নাম্বারে আমাদের কোশ্চেন থাকবে যে শব্দের শ্রেণী বিভাগ থেকে লিখিত কোশ্চেন থাকবে, এবং আমাদেরকে শব্দ শ্রেণী নির্দেশ এরকম একটা হচ্ছে কোশ্চেন দেওয়া থাকবে, যেখানে আমাদের অনুচ্ছেদ থাকতে পারে, অথবা আমাদের বাক্য দিয়ে বলবে যে এখান থেকে বিশেষ্য বিশেষণ এগুলো নির্ণয় করো। বাট আমি আসলে এগুলা নির্ণয় করার পক্ষে না। আমি তোমাকে বলবো এই ক্ষেত্রে তুমি যেটা করবা, যে তুমি হচ্ছে লিখিতটাই অ্যান্সার করবা। তোমার যদি খুবই ভালো প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু এই শব্দ শ্রেণী নির্দেশ এটা অ্যান্সার না করাটাই বেটার। কারণ কি, যে এই কিছু কিছু বোর্ড আছে, যেমন যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, ওরা কি করে, ওরা হচ্ছে এই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা অনেক কঠিন করে দেয়। তো সেখানে আসলে এই বিশেষ্য বিশেষণ, তারপর সর্বনাম, ক্রিয়া, এগুলো চেনাটা খুবই টাফ হয়ে যায়। তো এই জন্য তোমরা যেটা করবা, এটাকে অ্যাভয়েড করে তোমরা যদি এই যে আবেগ শব্দ কাকে বলে, আবেগ শব্দের শ্রেণী বিভাগ, উদাহরণ, এগুলো যদি লিখো তাহলে কিন্তু এখানে তোমার একটা ভালো মার্ক তোমার আসবে। অথবা তোমার এখানে দিতে পারে যে বিশেষ্য শব্দ কাকে বলে, শ্রেণী বিভাগগুলো লিখো। তো এইটা লিখলে তুমি যদি এখানে 5-এর মধ্যে 4ও পাও, তোমার কিন্তু কোনো সমস্যা নাই। আর যদি এখানে খুবই ভালো তোমার প্রিপারেশন থাকে, বা তোমার যদি কমন পড়ে যায়, তাহলে তুমি 5-এর মধ্যে এখানে 5ও পেতে পারো। কিন্তু যাদের খুব ভালো প্রিপারেশন নাই, তারা ভুলেও এই ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা অ্যান্সার করবে না, কারণ এখানে কিন্তু অনেক ধরনের ট্রিকি কোশ্চেন থাকতে পারে। সো আমি তোমাদেরকে বলে দিলাম, কিছু বোর্ড যেহেতু ট্রিকি কোশ্চেন করে, সো এটা একটু সতর্ক থাকতে হবে তোমাদেরকে। 4 নম্বরে আসো। 4 নম্বরে তোমার প্রথমটা থাকবে লিখিত, যে উপসর্গ কাকে বলে বা উপসর্গের শ্রেণীবিভাগ আলোচনা করো। আর দ্বিতীয় অথবাতে থাকবে তোমার হচ্ছে 5টা শব্দের ব্যাস বাক্য সহ সমাস তোমাকে হচ্ছে এখানে লিখতে হবে। এখন এই সমাসের নাম, এরপর সমাস নির্ণয়, এটা নিয়ে তোমরা অনেক ধরনের আসলে কনফিউশনের মধ্যে থাকো, যে ব্যাস বাক্য সহ সমাস অনেকে পারে না। সো আমি গতকাল যে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু আমি সমাস চেনার জন্য একদম শর্টকাট রুলসগুলো বলে দিয়েছি, যে তুমি জাস্ট হচ্ছে এক্সামে যাতে
এই সমাস চিনতে পারো, সমাসটা কীভাবে ব্যাস বাক্য নির্ণয় করতে হয়, কীভাবে সমাসের নাম নির্ণয় করতে হয়, এই জন্য আমি কিন্তু একটা শর্টকাট ট্রিক্স ওখানে দিয়ে দিয়েছি। তো লাস্ট যে ক্লাসটা রয়েছে ওইটার সমাসের অংশটুকু তুমি হচ্ছে একটু করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার আর হচ্ছে এই সমাস নিয়ে টেনশন করতে হবে না। কারণ সমাসে তুমি যদি এখানে 5-এর মধ্যে 5 পাও তাহলে তোমার ব্যাকরণের মোটামুটি প্রায় 50%ই হয়ে গেল, কারণ সমাসটা এখানে একটু টাফ হয় অনেকের জন্য। সো আমি চাইবো যে তুমি যাতে সমাসটা অ্যান্সার করো, সমাসের মধ্যে তোমার কিন্তু একটা ভালো মানে অপরচুনিটি থাকবে, তুমি যদি সমাসটা 5টার মধ্যে 5টা অ্যান্সার করতে পারো। আমি লাস্ট ক্লাস যেটা নিয়েছি ওইটা যা সমাস অংশটুকু করলেই তোমার কিন্তু হয়ে যাবে। সো এরপরে আসো যে হলো আমরা এই 5 নাম্বার কোশ্চেনে যাই। তার আগে আরেকটা কথা বলে দিই যে সমাস রিলেটেড এখন আবার হচ্ছে অনেক বড় বড় ভিডিও ক্লাস দেখতে বসিও না, কারণ সময় খুবই অল্প। এই টাইমের মধ্যে তুমি যদি এখন সমাসের উপর পিএইচডি করতে চাও তাহলে কিন্তু হবে না। সো অবশ্যই আমি তোমাকে বলবো যে সমাসের জন্য একদম বেসিক যে জায়গাগুলো লাগবে, তো সমাস চেনার জন্য, সহজে বোঝার জন্য যে ওয়েগুলো আমি দিয়েছি ওগুলো দেখলেই তোমার হয়ে যাবে, নতুন করে আর কোনো কিছু পড়তে যেও না। 5 নম্বরে তোমার হচ্ছে এরকম লিখিত একটা তোমার অ্যান্সার করতে দিবে তোমাকে, যে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো, অথবা তোমাকে দিবে যে বাক্য রূপান্তর। এখন আমি তোমাদের কিন্তু গত ক্লাসে বাক্য রূপান্তর পড়াইছি, তো এইটাই আসলে দেওয়া উচিত, যেহেতু এখানে 8টার মধ্যে থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, তুমি কিন্তু ইজিলি এখানে কমন পেয়ে যাবা। ওকে, সো সেক্ষেত্রে আমার মনে হয় বাক্য রূপান্তরটা এখানে করা বেটার। তুমি যদি এখানে বাক্য রূপান্তর করো তাহলে কিন্তু টিচার তোমাকে 5-এর মধ্যে 5 দিবে। তুমি যখন এই মানে ডিরেক্ট অ্যান্সারগুলো যখন বসাবা তখন আসলে টিচার ভাববে যে না তুমি ভালো একজন স্টুডেন্ট, কারণ টিচারকে প্রমাণ করাইতে হবে তুমি ভালো স্টুডেন্ট, তাছাড়া কিন্তু টিচার নাম্বার দিতে চাবে না। সো অবশ্যই আমি বলবো বাক্যের রূপান্তর যেটা রয়েছে এটা তুমি করে যাও, আমাদের ক্লাস আছে ওইটা জাস্ট অতটুকু অংশ তুমি যদি করো বাক্যের রূপান্তর অংশটুকু তাহলে কিন্তু ওখানে হয়ে যাবে। আমি ওখানে নেতিবাচক, অস্তিবাচক, বিস্ময়বোধক সব কিছুই কিন্তু করিয়েছি। ওকে ফাইন। এরপর 6 নম্বরে আমরা হচ্ছে 5টি বাক্য শুদ্ধ করে লিখবো। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা দিব 6-এর কটাই আমরা অ্যান্সার করব। তো 6-এর কতে আমরা হচ্ছে শুদ্ধ, অর্থাৎ আমাদের অশুদ্ধ একটা বাক্য দেয়া থাকবে, অশুদ্ধ বাক্যকে আমরা হচ্ছে শুদ্ধ করে লিখব। সো এটাও আমরা ক্লাসে করিয়েছি, তো এটা অ্যান্সার করাটা বেটার। তো এখানে দেখো যে তুমি কিন্তু অলরেডি ধরো 6টা অ্যান্সার করে ফেলছো, এখানে তোমার সর্বোচ্চ 2 থেকে 3 মার্ক কাটার অপশন আছে যদি তোমার প্রিপারেশন ভালো থাকে। এছাড়া তোমার যদি 2-একটা ভুলও হয় কোনো প্রবলেম নেই, তারপরেও কিন্তু তোমার অত মার্ক কাটা যাবে না, তোমার এভারেজ মার্কটা কিন্তু অনেক বেশি থাকবে। এরপর আসো আমরা যদি হচ্ছে 6-এর খতে যাই, 6-এর খটা আমরা বাদ দিব। অনুচ্ছেদ থেকে শুদ্ধ করাটা খুবই কঠিন, অনেক সময় একটু ট্রিকি হয়ে থাকে, তো আমি এটাকে অ্যাভয়েড করতে বলবো। আমি তোমাকে বলবো যে তোমার উচিত যে 6-এর কটা অ্যান্সার করা, 6-এর কয়ের যে 5টি বাক্য শুদ্ধ করে লেখা, এটা তোমার অ্যাকচুয়ালি অ্যান্সার করা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। ওকে ফাইন। এরপর আসো যে আমরা চলে যাব আমাদের 7 নম্বরে, 7-এর ক অর্থাৎ নির্মিতি অংশতে একটু চলে যাচ্ছি। তো নির্মিতিতে প্রথমেই 7-এর কতে থাকবে আমাদের কি পারিভাষিক শব্দ। আমি তোমাদের কিন্তু অনেকগুলো পারিভাষিক শব্দ করিয়েছি যেগুলো এবার বোর্ডে আসবে। সো তোমরা জাস্ট সেগুলো যদি করে যাও তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে এই যে এখান থেকে কারফিউ করিয়েছি, ডিপ্লোমেসি, এরপর তোমাদের আমি করিয়েছি হচ্ছে হোস্টেস করিয়েছি, এখানে কিন্তু ইজিলি তোমার 10টা কোশ্চেন কমন চলে আসবে। তো সেক্ষেত্রে 10টার মধ্যে তুমি যদি 8টাও পাও তাও কিন্তু তোমার লস নাই। তো আমি বলবো যে পারিভাষিক শব্দটা তোমাকে দেখে যাইতে হবে। পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত তুমি কয়েকটা জিনিস বারবার দেখতে থাকবা, পারিভাষিক শব্দ দেখতে থাকবা, এরপর তোমার শব্দের উচ্চারণগুলো দেখতে থাকবা, কারণ এখানে কিন্তু একটা হসন্ত মিস হয়ে গেলেও তোমাকে 0 দিয়ে দিবে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই জায়গাগুলোতে একটু সচেতন থাকতে হবে। এরপর তুমি হচ্ছে বাংলা বানানগুলো দেখতে থাকবা। সো যেগুলো মুখস্থ আইটেম সেগুলো তুমি পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তুমি চোখ বুলাইতে থাকবা। ওকে, সো এরপরে আমরা যদি আসি যে 7-এর খ আমাদের দরকার নাই, এটা আমরা অ্যান্সার করবো না, বাংলায় অনুবাদ করো। এটা যারা হচ্ছে ট্রান্সলেশন ভালো পারো তারা আসলে দিতে পারো, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু ট্রান্সলেশনে উইক, সো এখানে আসলে ট্রান্সলেশন না করা বেটার। তোমরা যদি পারিভাষিক শব্দ পড়ে যাও, অর্থাৎ এটা সিনোনিমের মতো, এটাকে বলা যায় ভোকাবুলারির মতো। সো ভোকাবুলারির মতো তুমি যদি জাস্ট পারিভাষিক শব্দগুলো পড়ে যাও তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। ওকে ফাইন। এরপরে 8 নম্বরে আসো। 8 নম্বরে দিনলিপি, এটা লেখার আমি পক্ষে না, কারণ হচ্ছে দিনলিপিতে টিচাররা একটু বেশি নাম্বার কাটে। তো সেক্ষেত্রে 8-এর খ নাম্বারটা, অর্থাৎ তোমরা হচ্ছে প্রতিবেদন লিখতে পারো। এখানে তুমি যদি 2 পৃষ্ঠা লিখো ইজিলি তোমাকে টিচার কিন্তু 8 নাম্বার দিয়ে দিবে। ভালো হলে 9, 10ও অনেকে পেয়ে যায় যাদের লেখা একটু ভালো রয়েছে। আর তোমরা চেষ্টা করবা কাটাকাটি কম করার। সো প্রতিবেদনে অনেক মানে ঘিজি করে অনেকে লিখে, সো এটা না লিখে একটু সুন্দর করে তোমরা হচ্ছে প্রতিবেদনটা লেখা ট্রাই করবা, যাতে করে তোমাদের মূল থিমটা বোঝা যায় এবং তোমরা কিন্তু এখানে 2 পৃষ্ঠাই লিখবা। ওকে, তো প্রতিবেদন দেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ, দিনলিপি দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। 9 নম্বরে আসো। 9-এর ক নাকি হচ্ছে খ, এইটা অনেকে কোশ্চেন করো। সো আমি 9-এর ক-এর পক্ষে, অর্থাৎ তোমার ইমেইল তুমি লেখো, ইমেইলে তোমাকে কিন্তু 10-এর মধ্যে 10 পাওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট আবেদনপত্রে কিন্তু নাম্বার কাটার একটা পসিবিলিটি থাকবে। সো এখানে যাদের আবেদনপত্রের প্রিপারেশন নেওয়া আছে তারা তো আবেদনপত্রই লিখবা, কোনো প্রবলেম নাই। বাট তোমার যদি ইমেইলের ফরম্যাটটা জানা থাকে তাহলে আমি বলবো অবশ্যই তোমার হচ্ছে ইমেইলটা দেওয়া উচিত, এবং ইমেইলের ক্ষেত্রেও কোনো ধরনের কোনো কাটাকাটি না করা ট্রাই
করবা। এরপর আসো 10 নাম্বার। 10-এর ক্ষেত্রে একটু বলি যে সারাংশ দিবা নাকি হচ্ছে ভাব সম্প্রসারণ দিবা। সারাংশর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু 4 থেকে 5 লাইনের মধ্যে তোমাকে শেষ করে ফেলতে হবে, কিন্তু এটা কিন্তু অনেক টাফ। তোমার যদি সারাংশ কমন নাই আসে তাহলে কিন্তু তুমি এই পুরা জিনিসটাকে 4 থেকে 5 লাইনের মধ্যে সামারি করতে পারবা না। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি কমন আসে তো সারাংশ অ্যান্সার করো, কিন্তু সেফ থাকার জন্য তোমার ভাব সম্প্রসারণের দিকে যাওয়া উচিত। কারণ দেখো 1 পৃষ্ঠা তুমি যদি ভাব সম্প্রসারণ লিখো, টিচার কিন্তু এখানে ইজিলি তোমাকে 8 থেকে 9 দিয়ে দিবে, 8 অথবা 9 দিয়ে দিবে। এখানে কিন্তু খুব বেশি মার্ক কাটার মানে সম্ভাবনা নাই। আর আমরা তোমাদেরকে যেগুলো সাজেশন দিয়েছি যে ভাব সম্প্রসারণ কী কী পড়বা, ওগুলো তুমি যদি পড়ে যাও তাহলেই কিন্তু হয়ে যাবে। তোমার যদি ভাব সম্প্রসারণ কমনও না আসে তুমি কিন্তু বানায়াই লিখতে পারবা। সো বানায়া কিন্তু ভাব সম্প্রসারণ লিখা যায়, 1 পৃষ্ঠা লিখা যায়, বাট তুমি সারাংশ সারমর্ম জীবনেও তুমি বানায় লিখতে পারবা না। তো সেক্ষেত্রে তোমাকে ভাব সম্প্রসারণটাতেই আসলে থাকতে হবে। আর তোমার যদি সারাংশ সারমর্ম কোনোভাবে কমন পড়ে যায় তুমি বুঝতেছো, তাহলে তুমি অ্যান্সার করতে পারো, বাট তোমার মার্ক কাটার সম্ভাবনা রয়েছে, এটা আমি আগেই বলে দিলাম। কারণ এক একটা টিচারের মেন্টালিটি এক এক রকম, সে হয়তো যেভাবে জাজ করবে তোমার মার্ক হয়তো সেখানে কাটতেও পারে। সো ভাব সম্প্রসারণ দিলে জিনিসটা তুমি হচ্ছে সেফে থাকবে আর কি। 11 নম্বরে আসো। 11 নম্বরে অবশ্যই আমি বলবো সংলাপ দিতে। সংলাপ বা ডায়লগ দিলে তোমার নাম্বার পাওয়ার চান্স বেশি থাকবে। এখানে 10-এর মধ্যে ইজিলি তোমাকে 8 অথবা 9 দিয়ে দিবে। তো সেক্ষেত্রে সংলাপগুলো পড়ে যাও, আমি যে সংলাপের সাজেশন দিয়েছি ওখান থেকে পড়ে যাও। এখানে তোমরা এই যে খুদে গল্প এগুলাকে অ্যাভয়েড করার ট্রাই করো, এগুলো দেওয়ার দরকার নাই। আর সংলাপটা কত পৃষ্ঠার মধ্যে লিখবা, তোমার মূল থিমটা লিখতে আসলে যে কয়েকটা পৃষ্ঠা লাগে তুমি হচ্ছে সেখানে লিখতে পারো, যেহেতু এখানে 10 মার্ক। সো 2 পৃষ্ঠা লিখলে আই গেস তোমার পুরো থিমটা চলে আসবে মাঝখানে। এরপর আসো 12 নম্বরে আসি আমরা। 12 নম্বরে আমাদের প্রবন্ধ লিখতে হবে। সো এখানে মোট 5টা প্রবন্ধ থাকবে, যার মধ্যে তোমাকে একটা লিখতে হবে। তো তুমি চেষ্টা করবা এমন একটা প্রবন্ধ নেয়ার যেটা তোমার কমন পড়ছে অথবা যেটা তুমি বানায় লিখতে পারবা, অর্থাৎ তুমি ভালো মতো লিখতে পারবা। যেমন ধরো এখানে আমি তোমাকে একটা উদাহরণ দেখাই, তাহলে তুমি আরও ভালো মতো বুঝতে পারবে। যে ধরো এখানে প্রথমটা আছে হচ্ছে শিষ্টাচার ও সৌজন্যবোধ, এরপর আছে কৃষিক্ষেত্রে বিজ্ঞান, মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করণীয়, এরপর আসে বাংলাদেশের পর্যটন শিল্প সম্ভাবনা, এবং লাস্টে আছে হচ্ছে যুদ্ধ নয় শান্তি। তো আমি যদি এখানে ধরো কৃষিক্ষেত্রে বিজ্ঞানটা লেখা শুরু করি তাহলে আমি কিন্তু লিখতেই থাকবো। এখানে কিন্তু আমার আসলে অনেক কিছু অ্যাড করার আছে। সো আমি কিন্তু ইজিলি এখানে 14 থেকে 15 পৃষ্ঠা লিখে ফেলতে পারবো, যেহেতু এখানে আমার 20 মার্ক। সো কোনোভাবেই যাতে মানে কম পৃষ্ঠা এখানে না লিখো, অবশ্যই আমি বলবো। আর যাতে লেখা ছোটো আছে তারা 7 থেকে 8 পৃষ্ঠা ম্যাক্সিমাম লিখবা, কারণ বেশি কম লিখলে আবার হচ্ছে নাম্বার কমতে পারে। কারণ 20-এর মধ্যে তোমাকে কিন্তু এখানে 14 বা 15 কিন্তু পাইতেই হবে। টিচার এখানে কিন্তু নাম্বার অনেক বেশি কাটে। সো তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে প্রবন্ধ যাতে কোনোভাবেই ছোট না হয়ে যায়, এবং প্রবন্ধের মধ্যে যাতে ইম্পর্টেন্ট কিছু লাইন থাকে। তোমার প্রথম দিকের যে কয়েকটা লাইন আছে সেটা কিন্তু টিচাররা খুব ভালো মতো দেখবে। প্রথম দিকে যে লাইনগুলো থাকবে সেগুলো কিন্তু টিচাররা পড়বে একটু করে, লাস্টের দিকে লাইনগুলো কিন্তু একটু একটু করে পড়বে, যে সে ফিনিশিং কেমনে দিয়েছে। ভেতরের জিনিসপাতি কিন্তু অত বেশি টিচাররা দেখে না, জাস্ট খালি কিওয়ার্ডগুলো দেখে যায়, যে আচ্ছা কী আছে একটা লাইন করে জাস্ট হলো পড়ে যায়। তো টিচারের হাতে যেহেতু এত টাইম থাকে না, সো প্রবন্ধ লেখার সময় একটু মাথায় রাখবা যে 14 থেকে 15 পৃষ্ঠা এভারেজ, এবং যাদের হাতের লেখা ছোটো তারা যাতে 7 থেকে 8 পৃষ্ঠার মধ্যে এটাকে কমপ্লিট করতে পারো, তাহলে তোমার প্রবলেম হবে না। যেহেতু এখানে 3 ঘন্টা সময়, সো তুমি কিন্তু ইজিলি এটা কমপ্লিট করতে পারবা। সো আশা করি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে খুব বেশি প্রবলেম হবে না, এবং যে পরীক্ষাটা সামনে আছে তোমাদের, তো এই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা ভালো করে দাও। বাংলা প্রথম পত্র দিয়ে তোমার যদি খারাপ হয়ে থাকে, বাংলা দ্বিতীয় পত্র ভালো করার মাধ্যমে তোমার কিন্তু 2টা অ্যাড হয়ে ভালো একটা মার্ক, ভালো একটা গ্রেড চলে আসবে। তো আশা করবো যে তোমরা বাংলা দ্বিতীয় পত্র ভালো দিবা। আর সামনে আমরা ইংরেজি নিয়ে আমরা ক্লাস দিব, ইংরেজি নিয়ে আমরা ভিডিও বানাবো। সো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাবো। দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।